ডিয়ার ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি এসবি মোহাম্মদ মারুফ ফ্রম স্টেজ একাডেমি। আজকে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ এইচএসসির যারা সবেমাত্র এইচএসসিতে উঠবা, এইচএসসি পরীক্ষা দিয়েছো, রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তাদের জন্য ফিজিক্স দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর লেকচার 2 আমরা একটি লেকচার এর আগে দিয়েছিলাম। লেকচার 2 নিয়ে আমরা একটু আলোচনা করব। আর বেসিক বিষয়গুলো আলোচনা করব। এখানে আমাদের আছে সাধারণ ভেক্টর যোজনের সাধারণ পদ্ধতি, ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র। এর মধ্যে সামুদ্রিক সূত্র আর ত্রিভুজ সূত্র মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই চারটি বিষয় আমরা আলোচনা করব। তোমরা সবাই ধৈর্য সহকারে শুনবা, দেখবা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় তুলে রাখবা। আর তার আগে তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা সহজেই ক্লাসগুলো পেতে পারো। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, ভেক্টরের যোজন। ডিয়ার ভিউয়ার্স, ভেক্টরের যোজন বিভিন্ন পদ্ধতিতে করা হয়, বিভিন্ন সূত্রের মাধ্যমে করা হয়। প্রথম সূত্র হচ্ছে সাধারণ নিয়মে বা সাধারণ বিধি। এক নাম হচ্ছে সাধারণ সূত্র, সাধারণ নিয়মে। যদি একই জাতীয় দুটি ভেক্টরের প্রথমটি শীর্ষবিন্দু, একই জাতীয় দুটি ভেক্টরের প্রথমটি শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু বসিয়ে সমান ভেক্টর অঙ্কন করে, তাহলে আমরা কি বললাম? একই জাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু বসিয়ে সমান ভেক্টর অঙ্কন করে প্রথমটি পাদবিন্দু হতে দ্বিতীয়টির শীর্ষবিন্দু পর্যন্ত সংযোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্যই হবে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরাসরি যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখাই হবে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক। আর দিক হবে প্রথম ভেক্টর পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সরাসরি যে দূরত্ব যে দিকে আছে সেটা হবে লব্ধির দিক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। ধরি পি একটি ভেক্টর, আর একটি ভেক্টর কিউ। পি একটি ভেক্টর আর কিউ একটি ভেক্টর। পি ভেক্টরটার পাদবিন্দু এটা, শীর্ষবিন্দু এটা, ধরলাম এটা এবি। এবি সমান পি ভেক্টর। এবি ভেক্টরের বি বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের সমান ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটার যতটুকু দৈর্ঘ্য এবং যত অ্যাঙ্গেলে যেভাবে হেলানো আছে ঠিক তার অবিকল সমান আরেকটি ভেক্টর আমরা এই শীর্ষবিন্দুতে বসিয়ে দেব। শীর্ষবিন্দুতে বসিয়ে দিলাম। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে সরাসরি যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখায় হবে ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং সেই সরলরেখার দিকে হবে ভেক্টরদ্বয়ের লব্ধির দিক। ধরি কিউ ভেক্টরটি বি বিন্দু পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরে এবং শীর্ষবিন্দু সি বিন্দু ধরলাম, তাহলে এসি হবে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক আর দিয়ে প্রকাশ করলাম। তো উদ্দীপক সূত্র অনুসারে
আর সমান পি প্লাস কিউ, পি প্লাস কিউ, আর সমান পি প্লাস কিউ। তাহলে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও মান, ভেক্টরদ্বয়ের লব্ধির মান নির্ভর করবে আর, এবং দিক কি হবে, প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর দিকেই হবে ভেক্টরদ্বয়ের লব্ধির দিক। তাহলে আমরা ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং লব্ধির দিক দুটো আলোচনা করলাম। এটাকে বলা হয়েছে ভেক্টর যোজনের সাধারণ নিয়ম বা সাধারণ বিধি। তাহলে আমরা সাধারণ নিয়ম সাধারণ বিধিটা বুঝতে পারলাম। এরপরে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, যদি কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে, যদি কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাত ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টর একই জাত ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। আবার বলতেছি, যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি একই জাত দুটি ভেক্টরকে নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টরদ্বয়ের বিপরীত ক্রমে লব্ধির নির্দেশ করবে। আমরা ছবি এঁকে সহজে বোঝানোর চেষ্টা করি। ABC একটা ত্রিভুজ, এর দুটি সন্নিহিত বাহু AB সমান P ভেক্টর আর BC সমান Q ভেক্টর। তাহলে AB সমান P ভেক্টর, BC সমান Q ভেক্টর। AB সমান P ভেক্টর, BC সমান Q ভেক্টর, দুটি ভেক্টরকে নির্দেশ করতেছে। তো এই ভেক্টরদের লব্ধি অর্থাৎ যোগ করার পর যে লব্ধিটা, সেই লব্ধিটা নির্ভর করবে প্রথম ভেক্টর পাদবিন্দু আর দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যে তৃতীয় বাহুটা আছে ত্রিভুজে, সেই তৃতীয় বাহুটাই হচ্ছে ভেক্টরদের লব্ধির দিক ও মান দুটি নির্দেশ করবে। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ AC ইকুয়াল আর। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে AB প্লাস BC ইকুয়াল AC, তাহলে P প্লাস Q ইকুয়াল আর। এই হচ্ছে ত্রিভুজ বিধি। তাহলে আমরা ত্রিভুজ বিধিটা আবার আরেকবার বলে দিই। যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে একই জাত দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা এই দিকে ছিল একই ক্রমে, এটা বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ত্রিভুজ সূত্রটা হয়ে গেল। এখন আমরা যাব বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র। বহুভুজ মানে যার অনেকগুলা বাহু আছে। তোমরা সবাই জানো বহুভুজ জিনিসটাকে, যার অনেকগুলা বাহু আছে, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশির যোজনের ক্ষেত্রে ভেক্টরগুলোর একটি শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টির পাদবিন্দু এবং দ্বিতীয়টির শীর্ষবিন্দুর সাথে তৃতীয়টির পাদবিন্দু, এভাবে একই ক্রমে যদি দুই বা ততোধিক ভেক্টর যুক্ত করা হয়, তাহলে আবার বলতেছি, একই জাত দুই এর অধিক ভেক্টর রাশির সংযোজনের ক্ষেত্রে, দুইয়ের অধিক ভেক্টর রাশির সংযোজনের ক্ষেত্রে ভেক্টরগুলো একটি শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টির পাদবিন্দু এবং দ্বিতীয়টির শীর্ষবিন্দুর সাথে তৃতীয়টির পাদবিন্দু, এভাবে যদি একাধিক
ভেক্টর সংযুক্ত করা হয় তবে প্রথমটির পাদবিন্দু এবং শেষ ভেক্টরটি শীর্ষবিন্দুর সরাসরি রেখা হবে ভেক্টর সমূহের লব্ধির মান এবং দিক। অবশ্যই সেটা হবে বিপরীত ক্রমে, ভেক্টর সমূহের লব্ধির ও মান ও দিক নির্দেশ করবে। আমরা আবার বলতেছি, একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরের যোজনের ক্ষেত্রে ভেক্টরগুলো একটি শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টির পাদবিন্দু এবং দ্বিতীয়টি শীর্ষবিন্দুর সাথে তৃতীয়টি পাদবিন্দু এবং তৃতীয়টি শীর্ষবিন্দুর সাথে চতুর্থটি পাদবিন্দু, এভাবে অনেকগুলো ভেক্টর যদি সংযুক্ত করা হয় তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখায় ভেক্টর সমূহের লব্ধির মান ও দিক বিপরীত ক্রমে নির্দেশ করবে। তাহলে আমরা একটা বহুভুজ আঁকলে জিনিসটা সহজেই বোঝা যাবে। ও এ পি ভেক্টর, এ বি কিউ ভেক্টর, বি সি আর ভেক্টর, পি কিউ আর, সি ডি এস ভেক্টর। শিক্ষার্থীবৃন্দ, ও এ পি, এ বি কিউ ভেক্টর, বি সি আর ভেক্টর, সি ডি এস ভেক্টর। এখানে ভেক্টর সংযুক্ত হয়েছে একটা, দুটা, তিনটা, চারটা ভেক্টর সংযুক্ত করা হয়েছে। এখন বিপরীত ক্রমে প্রথম ভেক্টরটি পাদবিন্দু এবং শেষ ভেক্টরটি শীর্ষবিন্দু যোগ করলে একটা বহুভুজ পাওয়া যাবে। এই বহুভুজটাকে আমরা প্রকাশ করলাম টি দিয়ে। বহুভুজটাকে আমরা প্রকাশ করলাম ও এ বি সি ডি ও, এবং আমরা যে প্রথম বিন্দু পাদবিন্দু এবং শেষ প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে যে সরলরেখাটা পাইলাম ওডিকে আমরা টি ভেক্টর দিয়ে নির্দেশ করলাম। শিক্ষার্থীবৃন্দ, এই টি ভেক্টরই হবে পি কিউ আর এস ভেক্টরের লব্ধির মান ও দিক। তাহলে টি ভেক্টর ইকুয়াল হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা দিক ছিল এই দিকে আর এটা বিপরীত দিকে। তাহলে বিপরীত ক্রমে টি ভেক্টরটি হবে এই চারটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। বিপরীত ক্রমে এই চারটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা হচ্ছে বহুভুজ সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পড়া যেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখন যাব। সামন্ত্রিক সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সামন্ত্রিক কাকে বলে সবকিছুই জানো, তারপর আমরা একটু আরেকবার স্মরণ করে দাও। কোন সামন্ত্রিকের একটি কৌণিক বিন্দু হতে, তোমরা জানো যে কর্ণ থাকে, সেটা কৌণিক বিন্দু বলে। দুই কৌণিক বিন্দুর সমষ্টি হচ্ছে কর্ণ। যেখানে কোণ উৎপন্ন করে সেটা বলে কৌণিক বিন্দু। কোন সামন্ত্রিক একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করে। আবার বলতেছি, কোনো সামুদ্রিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর ক্রিয়াশীল একই সময়ে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণটি সামুদ্রিক কর্ণটি উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আমি আবার বলতেছি, কোন সামন্তিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা একটা সামন্ত্রিক আকার ক্লিয়ার করে দেই।
আমরা একটা সামান্তরিক লিখলাম ও এ সি বি। ও একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু ও এ ও বি দুটি ভেক্টরকে একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করেছে এবং এই কৌণিক বিন্দুতে অঙ্কিত কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ধরি ও এ সমান পি ভেক্টর, ও বি সমান কিউ ভেক্টর, তাহলে এটা পি আর এটা কিউ। আর ও সি কর্ণ সমান আর ভেক্টর, ও সি কর্ণ সমান আর ভেক্টর। তাহলে আর সমান হবে পি প্লাস কিউ। এটাই ছিল সামন্তিক সূত্রের মূল কথা, আর সমান হবে পি প্লাস কিউ। আমরা যদি সামন্তিকে একটু তাকাই তাহলে ও বি যে আমরা ভেক্টরটি পাচ্ছি, ও বি সমান আমরা এসি ভেক্টর বলতে পারি, কারণ ও বি আর ও এসি সামন্তিকের সমান এবং সমান্তরাল বিপরীত বাহু। তাই সামন্তিক বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে এটা যেহেতু সমান সমান্তরাল, তাহলে ও বি আর এসি সমান ভেক্টর হবে। তাহলে এটা কিউ হলে এটাও কিউ হবে। তাহলে আমরা যদি এইটুকুর মধ্যে ত্রিভুজ সূত্র ফেলাই তাহলে কি দাঁড়ায়? ত্রিভুজ সূত্রে বলা ছিল একটি ত্রিভুজের সন্নিহিত দুই বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এখানে আমরা যে ত্রিভুজ সূত্র ফেলাই ও এসি ত্রিভুজের ও এ আর ও এসি দুটি ত্রিভুজ, তাহলে ও সি হচ্ছে ভেক্টরদের লব্ধির মান ও দিক। ও এ সমান পি, এসি সমান কিউ, ও সি সমান আর। এইভাবে ত্রিভুজ সূত্র থেকেও আমরা এটার প্রমাণটা করতে পারি। এটা কিভাবে আসছে, এটা কিভাবে, সেটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে ত্রিভুজ সূত্রের মাধ্যমে এটা বলা যেতে পারে পি প্লাস কিউ সমান আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লব্ধির মান নির্ণয় করব, একদম মান আর দিক নির্ণয় করব। সামন্তিক সূত্র আমরা বুঝিয়েছি, এখন আমরা সামন্তিক সূত্রের লব্ধির মান এবং দিক নির্ণয় করব। লব্ধির মান এবং দিক নির্ণয় এটাই মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তাহলে আমরা উপরোক্ত চিত্রে সি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। ধরি পি কিউ ভেক্টর দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। ধরি পি কিউ ভেক্টর দুটি পরস্পর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে বি ও এ কোণ আলফা, বি ও এ কোণ আলফা। আমরা মূলত নির্ণয় করতে চাই আর ভেক্টরের মান। যদি বি ও এ আলফা হয় তাহলে সি এ ডি এই কোণটিও হবে আলফা, কারণ আমরা জানি ও বি আর এসি সমান এবং সমান্তরাল হওয়ার কারণে এই কোণ হচ্ছে অনুরূপ কোণ হবে। সেই ক্ষেত্রে এইটা আলফা হলে এটাও হবে আলফা। আমরা লব্ধির মান আর দিক নির্ণয় করতে চাই। প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান, লব্ধি হচ্ছে ওসি কে আমরা প্রকাশ করেছি আর দিয়ে, ওসি ইকুয়াল আর ভেক্টর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মান ও দিক দুটি নির্দেশ করতেছে। তাহলে আমরা নির্ণয় করতে চাই মূলত আর এর মান, নির্ণয় করতে চাই। এটা সমান কি, এটা নির্ণয় করতে চাই। তাহলে আর এর মান বের করার জন্য
আমরা এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আবার ওসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে ওসিডি সমকোণী ত্রিভুজে চলে যাই। ওসিডি সমকোণী ত্রিভুজ, আমরা আর এর মান বের করতে চাই। আর এর মানকে আমরা এটা ইকুয়াল ওসি দিয়ে প্রকাশ করলাম। শুধু ওসি যদি উপরে ভেক্টর চিহ্ন না থাকে তাহলে মান নির্দেশ করা যায়, আমরা এটাও প্রথম লেকচারে আমরা বলেছি। তাহলে ওসি দিয়ে প্রকাশ করলাম। তাহলে ত্রিভুজ ওসিডি এই ত্রিভুজটি সমকোণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সিডি লম্ব কেছি তাহলে ও এ সিডি সমকোণী। এই ত্রিভুজে আমরা যদি পিথাগোরাস উপপাদ্য ফেলাই তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তা সিডি স্কোয়ার সেভাবে থাকলো, ওডি সমান ওএ প্লাস এডি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওডি সমান ওএ প্লাস এডি, তাই ওএ প্লাস এডি হোল স্কোয়ার। তাহলে আমরা এইখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেই, সিডি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার প্লাস 2ওএ এডি প্লাস এডি স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিডি স্কোয়ার আর এডি স্কোয়ার এইটার দিকে তাকালে তোমরা খুব সহজে বুঝতে পারবো। তারপর আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। এখন এই ত্রিভুজ সিএডি সমকোণী। ত্রিভুজ সিএডি সমকোণী। তা এখানে যে আমরা পিথাগোরাসের উপপাদ্য এই সূত্রটা ফেলাই, পিথাগোরাসের সূত্র, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল হবে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটি ইকুয়েশন নম্বর 2। এখানে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার আছে, এই দুটো পরিবর্তে আমরা বসাইতে পারি এসি স্কোয়ার। তাই সমীকরণ 1 ও 2 থেকে পাই, 1 ও 2 হতে পাই কি পাই, ওসি স্কোয়ার ইকুয়াল সিডি এডি মিলে হচ্ছে এসি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার প্লাস 2ওএ এডি, 2ওএ এডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার প্লাস 2ওএ এডি। এখন আমরা এটি ইকুয়েশন নাম্বার 3 দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার 3। তো প্রিয় শিক্ষাবৃন্দ, আমরা ওসি সমান আর এটা আমরা জানি, এসির মান আমরা জানি না, কেন এসির মান কিউ এটা আমরা জানি, ও এর মান আমরা পি এটা জানি, শুধু এডির মানটা আমাদের জানা নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু এডির মানটা আমাদের জানা নাই। তাহলে আমাদের এডির মানটা এখন বের করতে হবে। এডি আর এখানে এটা ভূমি, এটা যেহেতু কোণ তাহলে এটা ভূমি, আর এটা লম্ব, এটা অতিভুজ। তো এডি বাই এসি সমান, এসির মান যেহেতু আমাদের জানা আছে, এডি বাই এসি ভূমি বাই অতিভুজ সমান কজ আলফা। তাই এডি সমান এসি কজ আলফা। এটা দিলাম 4 নং সমীকরণ। এখন 3 আর 4 এ যদি এডির মানটা আমরা এখানে এডি আছে, এডি এসি কজ আলফা বসিয়ে দেই, তাহলে 3 ও 4 থেকে পাই ওসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার প্লাস 2ওএ ইন্টু এডির যে আমরা বসাবো এসি কজ আলফা। তাহলে এসি কজ আলফা, ওসি মানে হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার, এসি সমান কিউ স্কোয়ার, ওএ সমান পি স্কোয়ার, 2ওএ হচ্ছে পি, এসি সমান কিউ কজ আলফা। তাহলে আমাদের দাঁড়ালো আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha, r square is equal p square plus q square plus 2pq cos alpha।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের উপরে লিখতে হবে, আমরা এখন উপরে লিখি। এই বাম সাইডে আমরা লিখলাম তাহলে আর হচ্ছে লব্ধির মান, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান 2p/q cos আলফা। তাহলে লব্ধির মান আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম, লব্ধির মান আমরা পেয়ে গেলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা রুট ওভার। লব্ধির মান আমরা পেয়ে গেলাম। এখন লব্ধির যে মান পাইলাম, এই লব্ধির মানটা কিন্তু এই আলফার উপর নির্ভরশীল। লব্ধির মান কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে, সেটা আমরা এই আলফার উপর ভিত্তি করে বলতে পারবো। কারণ cos আলফা, cos এর সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1, অর্থাৎ cos +1 থেকে -1 এর মধ্যে cos আলফার মান ভেরি করে, বা এর লিমিটেশন বা সীমাটা হচ্ছে +1 থেকে -1। cos আলফা সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1। তাহলে আমরা কখন +1 পাবো, কখন -1 পাবো, কখন 0 পাবো, তার উপর ভিত্তি করে মূলত আর এর মানটা নির্ভর করবে। যদি আলফা ইকুয়াল 0 হয়, যদি আলফা ইকুয়াল 0 হয়, আলফা ইকুয়াল 0 মানে হচ্ছে ভেক্টর দুটাই একই দিয়ে ক্রিয়ারত থাকে, একই দিয়ে ক্রিয়াশীল হয়, দুটা ভেক্টরের দিক একই দিক। তাহলে একই দিক ক্রিয়া করলে দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ হবে 0। তা আলফা ইকুয়াল 0 হলে cos আলফা ইকুয়াল cos 0 ইকুয়াল cos 0 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1। আমরা জানি cos 0 মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই, এটা আমরা ইকুয়েশন নাম্বার 5 দিয়ে রাখি, তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p/q cos 0, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p/q cos 0 মান 1। তা cos 0 মান 1 বসালাম, তাহলে কি পাওয়া গেল, আর ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q রুট ওভার আর ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কয়ার রুট ওভার আর ইকুয়াল পি প্লাস কিউ। তাহলে আর cos আলফা ইকুয়াল cos আলফা বা cos 0 ইকুয়াল 1 যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন আলফার মান 0 হয়, তখন cos 0 ইকুয়াল হয়, তখন আর ইকুয়াল পি প্লাস কিউ হয়। যেহেতু cos এর 1 মানটাই সর্বোচ্চ মান, এর চেয়ে আর বড় মান আসে না, তাহলে আর এর সর্বোচ্চ মান এটাই হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি আর ম্যাক্সিমাম ইকুয়াল পি প্লাস কিউ, অর্থাৎ দুটো ভেক্টর সরাসরি যোগ করলে আর ম্যাক্সিমাম পাওয়া যাবে। দুটো ভেক্টর সরাসরি যোগ করলে আর ম্যাক্সিমাম পাওয়া যাবে। তা দুটি ভেক্টরের মান যোগ সমষ্টি হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। দুটি ভেক্টরের সমষ্টি হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। কখন দুটি ভেক্টরের সমষ্টি এই যোগ আসবে, যখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 0। 0 হলে cos আলফা cos 0 ইকুয়াল 1। এখন আমরা চলে যাই এই দিকে, মুছে ফেলি। যদি ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়ারত থাকে, অর্থাৎ একটা পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে, তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আলফা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ cos আলফা ইকুয়াল cos 180 ডিগ্রি। কখন আলফা ইকুয়াল 180 ডিগ্রি হবে, যখন দুটা ত্রিভুজ দুই দিকে ক্রিয়াশীল থাকবে। যখন দুটা ত্রিভুজ বিপরীত দিকে ক্রিয়াশীল থাকবে, তখন এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। যখন 180 ডিগ্রি হবে, তা cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, cos 180 ডিগ্রি মান -1। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই সমীকরণ নম্বর 5-এ,
তো আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 180 ডিগ্রি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos 180 মান -1, তাহলে রুট ওভার আর স্কোয়ার সরি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq মাইনাস, তাহলে আমরা কি পেলাম আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার রুট ওভার, এটা আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ার সূত্র ফেলাইলাম। এখন যদি স্কোয়ার রুট ওভার কেটে দেয় তাহলে পি মাইনাস কিউ হবে আর এর মান, তাহলে আর এর মান আমরা পাইলাম পি মাইনাস কিউ। আমরা এইটুকু মুছে ফেলি, আর ইকুয়াল আসলো পি মাইনাস কিউ। যদি যখন পি গ্রেটার দেন কিউ, আর ইকুয়াল কিউ মাইনাস পি যখন কিউ গ্রেটার দেন পি, তাহলে এই দুটো পেলাম আমরা এক কথা লিখতে পারি পি সমতুল চিহ্ন কিউ দিতে পারি। অর্থাৎ এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যদি পি বড় হয় তাহলে পি সামনে থাকবে মাইনাস কিউ হবে, আর যদি কিউ বড় হয় তো কিউ সামনে থাকবে মাইনাস পি হবে। এটাই হচ্ছে আর লব্ধের সর্বনিম্ন মান, কারণ আলফার মান -1, কসের যত কোণেই ধরা হোক না কেন -1 হচ্ছে সর্বনিম্ন মান। তো -1 যেহেতু সর্বনিম্ন মান তাহলে এটাও লব্ধের সর্বনিম্ন মান। তো আর মিনিমাম MIN মিনিমাম, আর মিনিমাম ইকুয়াল পি সমতুল কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, এটা হচ্ছে লব্ধের সর্বনিম্ন মান। শিক্ষার্থীবৃন্দ আমরা এইটুকু মুছে ফেলি। যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ডিগ্রি হবে, আলফা ইকুয়াল যে 90 ডিগ্রি হয় তাহলে কস 90 মান হচ্ছে 0। তোমরা জানো কস 90 মান হচ্ছে 0, তাহলে আমরা cos 90 ইকুয়াল 0 বসিয়ে দিলাম। কখন? যখন দুটো ভেক্টর সমকোণে থাকবে, একটা অপরটা লম্ব এরকম সমকোণে থাকবে, তখন এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তা cos 90 এর মান হবে 0। আমরা জানি cos 90 এর মান 0, তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই 5 নং সমীকরণে r ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq ইন্টু 0, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos pq 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে আর ইকুয়াল আসলো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার, এটা আসলো আর এর মান। তাহলে দুটি ভেক্টর যদি লম্বভাবে বা সমকোণে ক্রিয়াশীল হয় তা লব্ধির মান হবে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে লব্ধির মান আমাদের হয়ে গেল। এখন আমরা লব্ধির দিক নিয়ে আলোচনা করব। লব্ধির মান শেষ, এখন আমরা লব্ধির দিক নিয়ে আলোচনা করব। ধরে লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণে, পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এই থিটা কোণটা হচ্ছে লব্ধির দিক, অর্থাৎ লব্ধিটা ভেক্টরের সাথে কত কোণে কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল আছে সেই অ্যাঙ্গেলটা কোণটা হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা যদি লব্ধির দিক বের করতে চাই তাহলে কি দ্বারায় লব্ধির দিক নির্ণয় করে ফেলি আমরা? লব্ধির দিক নির্ণয়। তাহলে আর ভেক্টরটা আমরা ধরে নিলাম পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা এখানে এডির মানটা আমাদের বের করা আছে, এডির মানটা আমরা এর আগেই বের করেছি। এখন আমরা সিডি,
সিডি মানটা আমরা বের করি। সিডি বাই এসি সিডি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সাইন আলফা। আমরা এই কোণটা ছিল আলফা, তাহলে সিডি বাই এসি সমান সাইন আলফা, এটা আমরা বের করে রাখলাম। এখান থেকে সিডি সমান আসলো এসি সাইন আলফা, এসি সমান কিউ ভেক্টর ছিল, তাই কিউ সাইন আলফা, তাহলে সিডি সমান কিউ সাইন আলফা আসলো, সিডি সমান কিউ সাইন আলফা আসলো। আর এর আগে আমরা বের করেছিলাম এডি সমান কিউ কজ আলফা, আমরা আবার দরকার হলে বের করে দেই। ভূমি বাই অতিভুজ সমান ছিল কজ আলফা, তাহলে এডি সমান এসি কজ আলফা, তাহলে এডি সমান এসি কিউ কজ আলফা। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম, আমরা 1, 2 সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা দিক নির্ণয় করতে চাই। দিক নির্ণয় করতে হলে এইটা কত অ্যাঙ্গেলে হেলে আছে সেই ট্যান থিটা আমাদের বের করতে হবে। মনে রাখতে হবে যে ঢাল হচ্ছে ট্যান থিটা, এই ঢালই হচ্ছে দিক নির্দেশ করে। তাহলে আমরা ট্যান থিটা বের করব, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে আমরা চলে যাই ওডিসি সমকোণী ত্রিভুজের ওডিসি সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। এই ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো আগেই বের করে রেখেছি যাতে আমরা এখানে সহজেই ব্যবহার করতে পারি। সিডির মান আমরা বের করে রেখেছি কিউ সাইন আলফা। ওডি সমান ওএ প্লাস এডি, তাহলে কিউ সাইন আলফা। ওএ সমান পি ভেক্টর, এডি সমান কিউ কজ আলফা, তাহলে ট্যান থিটা ইকুয়াল দাঁড়ালো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, তা থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা থিটা ইকুয়াল পেয়ে গেলাম, থিটাটা হচ্ছে দিক, এটা আমার সমীকরণ নাম্বার 3 দিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে লব্ধির দিক। থিটা ইকুয়াল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, থিটা ইকুয়াল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম, থিটা ইকুয়াল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা যে জিনিসটা এখানে প্রতিপাদন করব, খুব সামান্য একটু যে বিষয় প্রতিপাদন করলে আমাদের মূলত আজকের টপিকসটা আমরা শেষ করে দিব। ভেক্টর দ্বয় যদি একই দিয়ে ক্রিয়ারত হয়, আমরা এইখানে প্রমাণ করি একই দিয়ে ক্রিয়ারত হলে আলফা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি যে মান বসিয়ে দেয়, তাহলে কি দাঁড়ায় থিটা ট্যান থিটা, এইখানে মান বসিয়ে দেয় ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা 0 পি প্লাস কিউ কস আলফা 0। তাহলে 0 ডিগ্রি আমরা মান বসিয়ে দিলাম, সাইন 0 মান 0, তাহলে কি দাঁড়ায় ট্যান থিটা ইকুয়াল 0 পি প্লাস কস 0 মান হচ্ছে 1, তা পি প্লাস কিউ, তাহলে ট্যান থিটা ইকুয়াল আসে 0, ট্যান থিটা ইকুয়াল আসে 0। তাহলে ট্যান থিটা ইকুয়াল ট্যান 0 মান 0, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তা আমরা এটা দিয়ে প্রমাণ করতে পারলাম যদি ভেক্টর দ্বয় একই দিয়ে ক্রিয়াশীল হয়, দুটো ভেক্টর একই দিয়ে ক্রিয়াশীল হয়, তাহলে হয় দুটো ভেক্টর একটি অপরটি উপরে আছে, নাহলে একটি সামনে আরেকটি আছে, একই দিয়ে ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে থিটা মান হবে 0 ডিগ্রি, লব্ধির দিক হবে 0 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির দিক 0 ডিগ্রি কখন পাবো? যখন দুটো ভেক্টরেই একই দিকে ক্রিয়ারত থাকবে, তখন লব্ধির দিক হবে 0 ডিগ্রি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি থিটা ইকুয়াল 0 ডিগ্রি এসেছে। তাই দুটো ভেক্টর যেহেতু একই দিকে ক্রিয়াশীল আছে, তাই মধ্যবর্তী কোণটাও লব্ধিটা হবে 0 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যাব, আমরা এইটুকু মুছে ফেলি। এখন ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আলফা যদি 180 ডিগ্রি হয়, আলফা যদি 180 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটা কিউ সাইন 180 ডিগ্রি পি প্লাস কিউ কস 180 ডিগ্রি। তাহলে কিউ সাইন 180 ডিগ্রি পি প্লাস কিউ কস 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি যে মানটা বসিয়ে দেই, সাইন 180 ডিগ্রি মান 0, কিউ সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, আমরা এখানে 0 বসিয়ে দিলাম। পি প্লাস কিউ কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে 0/p - q। তাহলে ট্যান থিটা ইকুয়াল আসলো এটা, ট্যান থিটা ইকুয়াল আসলো ট্যান, আমরা 0 বসিয়ে দিই 0। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল আসলো 0। ট্যান থিটা ইকুয়াল 0 হলে তাহলে থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে ট্যান থিটা ইকুয়াল ট্যান 0 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল ট্যান 0 ডিগ্রি, আমরা সাইডে লিখতেছি ট্যান থিটা ইকুয়াল ট্যান 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তা থিটা ইকুয়াল আসছে 0 ডিগ্রি। অথবা কখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে? যখন পি গ্রেটার দেন কিউ। অথবা ট্যান থিটা ইকুয়াল ট্যান 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানও হচ্ছে 0, ট্যান 0 মানও 0, ট্যান 180 মানও 0। তাহলে থিটা ইকুয়াল হবে 180 ডিগ্রি যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে হয়। এখন ব্যাপারটা দাঁড়ালো এরকম, কখন লব্ধি মান 0 হবে আর কখন লব্ধি মান 180 ডিগ্রি হবে। দুটো ভেক্টর যেহেতু মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি, আলফার মান মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তা দুটো বিপরীত দিকে এভাবে ক্রিয়াশীল আছে। বিপরীত দিকে ক্রিয়াশীল হলে থিটা মান হবে 180 ডিগ্রি, ঠিক আছে? আলফা মান 180 ডিগ্রি এবং দুটো বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ার কারণে থিটাও হবে 180 ডিগ্রি। আর যদি পি বড় কিউ ছোট হয়, পি বড় কিউ ছোট হয় এবং একই দিকে ক্রিয়াশীল হয়, পি ছোট কিউ বড়, পি কে ক্রস করে চলে গেল, তাহলেও কিন্তু মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতে পারে। তখন থিটা ইকুয়াল হবে 0 ডিগ্রি। তাহলে আমাদের মনে রাখতে হবে পি বড় কিউ ছোট হলে একই দিকে ক্রিয়াশীল থাকলেও আলফা মান 180 ডিগ্রি হয়, তখন থিটা অর্থাৎ লব্ধির দিক 0 ডিগ্রি হবে। আর যদি দুটো বিপরীত দিকে ভেক্টর দ্বয় ক্রিয়াশীল থাকে তখন আলফা 180 ডিগ্রি হবে এবং থিটা লব্ধির দিক হবে 180 ডিগ্রি। তাহলে আমরা আর একটা প্রমাণ আমাদের কাছে আছে, আর যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এই জায়গায় লিখতেছি। যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে অর্থাৎ ভেক্টর দ্বয় যদি লম্বভাবে ক্রিয়াশীল হয়, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টর পরস্পর লম্ব যদি হয়, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন 90 ডিগ্রি পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। তাহলে সাইন 90 মান হচ্ছে 1 আর কস 90 মান 0, তাহলে কিউ সাইন 90 মান হচ্ছে 1, পি প্লাস কিউ কস 90 মান 0, তাহলে কিউ বাই পি। ট্যান থিটা ইকুয়াল আসলো কিউ বাই পি। তাহলে কিউ বাই পি আসছে ট্যান থিটা ইকুয়াল, তা থিটা ইকুয়াল কি আসবে? থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ বাই পি। তাহলে এই থিটা ইকুয়াল যদি ভেক্টর দ্বয় লম্বভাবে ক্রিয়াশীল হয় সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল আসবে ট্যান ইনভার্স কিউ বাই পি। অর্থাৎ কিউ এর মান পি এর মান বসায় দেওয়ার পর ভাগ করতে হবে, ভাগ করার পর ট্যান থিটা থেকে থিটার মান বের করতে হবে। তখন আমরা বুঝতে পারবো ভেক্টরটার দিক
কত ডিগ্রি কোণে পি ভেক্টর সাথে ক্রিয়াশীল আছে সেটা আমরা বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা মূলত সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র, এই 4টি ভেক্টরের যোজন সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ভেক্টরের যোজনে সামন্ত্রিক সূত্র আর ত্রিভুজ সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে সামন্ত্রিক সূত্র অনেকগুলা সূত্র আছে, এগুলো তোমাদের ভালো করে একটু করে দেখলে ভালো পারবা, অনেক অঙ্ক করতে পারবা। আমরা নেক্সট ক্লাস হয়তো এর প্রয়োগ অর্থাৎ সূত্রগুলোর অঙ্কগুলো আমরা করাবো। কখন ভেক্টরদ্বয় সমান্তরালভাবে ভেক্টরদ্বয় লম্বভাবে ক্রিয়াশীল, কখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, লব্ধির দিক কত ডিগ্রি, এই সব সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। লব্ধি মান কখন সর্বোচ্চ হয়, লব্ধি মান কখন সর্বনিম্ন হয়, এই বিষয়গুলো আমাদের পরীক্ষায় এসেছে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টেজ একাডেমি চ্যানেলের সাথেই থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।